কোটি টাকা খরচা করলেন, সুপ্রিম কোর্ট সব দেখে বললেন এ মারাত্মক দুর্নীতি, সব বাতিল, প্রত্যেকের চাকরি বাতিল। কিন্তু যারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আর অনেকে যারা দুর্নীতির শিকার, অযোগ্য যোগ্য নয়, একদল সরাসরি মুখ্যমন্ত্রীর দলের দাবেদারিতে মুখ্যমন্ত্রীর দলের কর্মীদের অনুপ্রেরণায় টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং তাদের চাকরিকে বাঁচাবার জন্য কিছু মেধাভিত্তিক লোক যারা চাকরি পেয়েছেন তারাই দুর্নীতির শিকার হয়েছেন। মুখ্যমন্ত্রী কি বললেন? সুপ্রিম কোর্ট আমি জানি না কে সুপ্রিম কোর্ট, আমার হাতে অনুব্রতের মতো সব অকর্মসংস্থানের লোক আছে, পিটিয়ে ঠিক করে দেবো। বললো আমি আর মান্নান গিয়েছিলাম একবার, জানেন আপনারা, যে শিল্পর জমি জোর করে দখল নেওয়া হচ্ছে, তো অনুব্রত আটকে রেখেছে দুবাই ধরে আমাদের, আর ওখান থেকে বলছে কে আছে পুলিশকে ডাকো, বিকেল বাচ্চা দিয়ে মান্নানের ঠ্যাং ভেঙে দেবো। উনি ভেবেছেন এটাও ঠ্যাং ভেঙে করা যায়। তখন তিনি কি বললেন? তিনি ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিং রাখলেন, অনেকেই দেখলাম গলায় আমি যোগ্য বলে একটা ব্যানার টাঙিয়ে ঢুকে পড়লো। তাদের মধ্যে অধ্যাপক আছেন, তাদের মধ্যে আমার মতো কিছু অশিক্ষিত লোকেরা আছেন, তাদের মধ্যে টিআই অফিসের আধিকারিকেরা আছেন। আমি মেদিনীপুর একটা স্কুলের আমন্ত্রণে মিটিং করতে গেলাম, সেখানকার শিক্ষকরা আমার ছবি দিয়ে বললেন স্যার এরা টিআই অফিসের লোক, আপনি দেখুন কি করতে পারেন। তারা ক্ষোভে ফুসছেন, কিছু করতে পারছে না, ছবিটা দিয়ে সময় মতো কাজে লাগাবো, সব সময় তো কাজে লাগাবো না। এবং তিনি বললেন তোমাদের চাকরি যাবে না, কে সুপ্রিম কোর্ট, আমি সবার চাকরি রেখে দেবো, কারণ আমি টাকা তো খেয়েছি, আমাকে সবার চাকরি রাখতে হবে। তাহলে আজকে যখন তারা বলছেন আমাদের চাকরি ফিরিয়ে দাও, বিক্ষোভ করছেন, তার জন্য দায়ী কে? দায়ী তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি অদ্ভুত খেলা খেললেন, তিনি প্রত্যক্ষভাবে চুরি করলেন। বলতে খারাপ লাগছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাকে চোর বলতে হচ্ছে, তা বলে উপায় নেই, কেন এটা হচ্ছে বাস্তব সম্মত ঘটনা, তাকে আপনি অন্য কথা বলতে পারেন না। সূর্য উঠলে রোদের তাপ লাগলে আপনি বলতে পারেন না আমার গায়ে মিঠা বাতাস লাগছে। তিনি প্রত্যক্ষভাবে চুরি করলেন। একটা গ্রুপ ডি এমপ্লয়ির জন্য 10 লক্ষ টাকা, গ্রুপ ডি ক্লাস 9, 10, 15, 20 লক্ষ টাকা করে দেওয়া দিয়েছে। মুখ্যমন্ত্রী কমান্ডিং টু পার্থকে আমি চিনি, আমাদের কলেজ বন্ধু ছিল, এইরকম ছিল না। আমি পার্থকে বলেছিলাম তুমি ছিলে না, মমতার সঙ্গে মিশে এত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে যে তোমার বাড়িতে 50 কোটি টাকা ক্যাশ পাওয়া যায়। আমার মনে হচ্ছে সারদা মামলা যখন হচ্ছিল সুপ্রিম কোর্টে, তখন আজকে ওদের মুখপাত্র কুণাল ঘোষ, তখন তিনি জেলে ছিলেন, যাই হোক তখনকার কথা আমি বলছি না, তো তিনি মাসে 15 লক্ষ টাকা বেতন পেতেন। কি কেন বেতন পেতেন না? দিদির ইমেজ পেন্টিং করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি যখন আমি বললাম তিনি আজকে ওদের 15 লক্ষ আমরাও পাই না, তোমরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা যা পাও না, রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত সমাজ তৈরি করার জন্য কলমশিরা পায়। আজও পর্যন্ত দাদা এবং দিদির চক্রান্তে সারদার তদন্ত আমরা ইতি দেখতে পেলাম না, নারদার তদন্ত ইতি দেখতে পেলাম না, কিন্তু শিক্ষক তদন্ত ওই গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলো তারা আন্দোলনের চাপ রাখলেন, ধরা পড়লেন এবং তাদের তিনি প্ররোচিত করলেন, তার আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন তাদের বিক্ষোভকে তিনি ভাঙবার জন্য লাঠি পেটা করাচ্ছেন। আমি আমার যে শঙ্কা দিয়ে শুরু করেছিলাম আজকের শেষে, আমি দেখলাম ওরা গেটটা ভেঙে ফেলছে, পুলিশ নীরব, একটু বাধা দিলেন না। আমি তো অবাক হয়ে গেলাম আমাদের রাজ্যের পুলিশে এত সহনশীলতা। আমি তখনই বললাম এই গেট ভাঙবে, আরো কিছু ভাঙবে, ওদের বিরুদ্ধে মামলা হবে এবং মামলা লাগিয়ে দিয়ে পরবর্তীকালে বলবে তোমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, তুমি চাকরি পাবে না। এটাই মমতার পরিকল্পনা। এবং আজকে যার ফলে প্রথম তিনি চেষ্টা করলেন গুন্ডা বাহিনীকে বাঁচিয়ে দিয়ে, গুন্ডা বাহিনীর লোকেরা চোর চোর বলে তারা করলেন, তিনি মুখ পিছু করে চলে এলেন। সূর্য অস্ত গেল, চাঁদের জ্যোৎস্নার আলো উঠুক না উঠুক, পুলিশকে নামিয়ে দেওয়া হলো। এই পুলিশ কর্মীরা অনিচ্ছা সত্ত্বেও তাদের চাকরি বাঁচাবার জন্য যে কাণ্ডটা ঘটালেন, তারপরেও যিনি এই কাণ্ডের সমর্থনে বলতে এসেছেন তাকে আমি চিনি।
অত্যন্ত উন্নত শিক্ষিত পরিবার এবং শিক্ষামানের মানুষ কতটা বুকে বেদনা থাকলে চাকরি বাঁচাবার জন্য তাকে কথা বলতে হয়। আমরা ন্যূনতম বল প্রয়োগ করি। ন্যূনতম বল প্রয়োগের দৃষ্টান্ত কি? আমরা মাথা ফাটিয়া দিয়েছি লাঠি মারিয়া আইন বিরুদ্ধ। একজন দেখলাম পা ভেঙে দিয়েছে। এরকম কত কি হয়েছে? এসব করা হয়েছে পরিকল্পিত ভাবে। পুলিশ বলছেন ওদের বিরুদ্ধে মামলা করেছি, ওরা আগে আইন ভেঙেছে। আমি বলিনি তোমরা ওদের আইন ভাঙতে প্ররোচিত করেছ? কেন গেটটা যখন ভাঙছিল তখন ওদের বাধা দিলে না? তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ভালো ছেলের মতো দেখবে? তা তোমাদের পরিকল্পনা ছিল ওদের বিরুদ্ধে মামলা দেব, ওদের মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়ে ভবিষ্যতেও যাতে চাকরি না পায় সেই ব্যবস্থাটা করে দিলাম। যে বন্ধুরা ওখানে বিক্ষোভ করছেন, যারা একসময় মমতাকে মমতাময়ী দেবী বলে মনে করেছিলেন, তাদের ভুল ভাঙছে, ভুল ভাঙুক। যত দ্রুত ভুল ভাঙে তত আপনাদের পক্ষে মঙ্গল, তত আমাদের সমাজের পক্ষে মঙ্গল। আমি আবারও বলি, সবচেয়ে বেশি দায় আমাদের। আমরা যারা ভোটার, আমরা ভোটাররা জেনে বুঝে শুধুমাত্র মিথ্যা প্রচারের আবহে পড়ে দুর্বিনীত দুর্নীতিগ্রস্ত একটি দলকে ক্ষমতায় এনেছি। এতটাই দুর্নীতিগ্রস্ত, গ্রুপ সি গ্রুপ ডি যাদের ঘর বাড়ি বিক্রি করে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে গেছে। কোর্টের নির্দেশ হচ্ছে তারা যা বেতন পেয়েছে সব বেতন ফেরত দিতে হবে। কেন? জনগণের পয়সা দুর্নীতির কাজে ব্যবহার করা যায় না, তাই সুপ্রিম কোর্টের নির্দেশ, তাই আমার কলকাতা হাইকোর্টের নির্দেশ। তারা আজকে খেপে উঠেছেন, গ্রামে গ্রামে গাছে বেঁধে রেখে পেটানো শুরু করেছেন। সেখান থেকে বাঁচবার জন্য যে আমি তোমাদের ভাতা দেব, ওই মুখ্যমন্ত্রী কার পয়সায় ভাতা দিচ্ছ? সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা দিয়ে দিতে গেলে তোমার ভাড়ারে টান পড়ে, কোমর ভেঙে যায়। আর দুর্নীতির কাজে টাকা খুঁজে পেতে তোমার কোনো অসুবিধা হয় না। আজকে আপনাদের জমা একটা ক্ষুদ্র হতে পারে, কিন্তু আপনাদের কাছে আমার প্রত্যেকের নিবেদন, এই কথাগুলো সর্বত্র ছড়িয়ে দিন। ছেলেবেলা থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাই, আমাদের বাপ মা শিখিয়েছেন, আমরা গরিব ঘরেরই সন্তান, কেউ খুব উঁচু ঘর থেকে আসিনি, যে পরের দ্রব্য না বলিয়া গ্রহণ করাকে চুরি বলে, চুরি করা অপরাধ। আজকে আমাদের সরকার শেখাচ্ছে ক্ষমতায় বসে চুরি করলে পরে তার অনেক বেশি মহান ভূমিকা হয়। এর ফলে আমরা আমার সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি? পশ্চিমবাংলা, যে বাংলায় রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ জন্মেছে, যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু জন্মেছেন, সেই বাংলাকে আমরা কোথায় নিয়ে গেলাম? এটা একটু ভাবুন। পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে, আমি আপনাদের বলি, তারা গুগল থেকে আমার নম্বর জোগাড় করে ফোন করে বলেন আমাদের মান সম্মান বাঁচান, আমরা বাঙালিরা আজকে লজ্জিত হয়েছি। আমাদের পাড়ার প্রতিবেশী দেখে আমাদের থেকে হাসে। দিল্লির এক মহিলা, তিনি অসপায় থাকতেন, বিয়ে হয়ে গেছেন গুরগাঁওয়ে, সেখানে 10 বছর আছেন, তার সঙ্গে আমার দেখা যাতায়াতের পথে তিনি বললেন, স্যার আজকাল মুদির দোকানে গেলে মুদির দোকানের মালিকও আমাকে দেখে টিপ্পনি করে। বাঁচান স্যার, আসুন আমরা সকলে মিলে একে বাঁচাই, দেশটাকে বাঁচাই। আমাদের খানিকটা সুবিধা অসুবিধা যাই হোক না কেন, পশ্চিমবঙ্গকে বাঁচাই। তবে দেখবেন ওই স্বাস্থ্য দুর্নীতির জন্য একটি মধ্যবর্তী ঘরের মেয়ে চিকিৎসককে অকারণে প্রাণ দিতে হবে না। ভুল ওষুধ প্রয়োগ করে, ভেজাল ওষুধ দিয়ে একজন মাতৃকামী মানুষকে শ্মশানে পাঠিয়ে দিতে হবে না। আসুন আমরা সবাই সেই জগৎ সমাজ তৈরি করি। নমস্কার।